প্রিয় দর্শক, আপনাদের প্রত্যেককে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি এনটিভির প্রতিদিনকার আয়োজন স্বাস্থ্য প্রতিদিন। দর্শক, আপনাদের সঙ্গে আছি আমি ডাক্তার সাখাওয়াত হোসেন। প্রিয় দর্শক, আজকের এই অনুষ্ঠানে আমরা আলোচনা করব সৌন্দর্য বৃদ্ধিতে প্লাস্টিক সার্জারির ভূমিকা নিয়ে। এ বিষয়ে কথা বলবার জন্য আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত আছেন কুর্মিটোলা জেনারেল হসপিটালের প্লাস্টিক সার্জন হিসেবে কর্মরত সহকারী অধ্যাপক ডক্টর ফোয়ারা তাসমিম পামি। চলুন কথা বলে বিস্তারিত প্রয়োজনীয় পরামর্শগুলো জেনে নেই আজকের অতিথির কাছ থেকে। আপনাকে আমন্ত্রণ। ধন্যবাদ। প্লাস্টিক সার্জারি এই কথাটা শুনলেই সবার মধ্যে প্রথমেই যে বিষয়টা আসছে যে আমি সুন্দর হয়ে যাব, আমার চেহারাটাকে আরও সুন্দর করব, আমার ফিগারটাকে রিশেপ করব, এই কাজগুলি আপনারা করে থাকেন, অনেক কাজ করেন। তো কমনলি সৌন্দর্য বৃদ্ধির জন্য কি কি কাজগুলি করেন? প্লাস্টিক সার্জারি বিষয়টা শুধুমাত্র সৌন্দর্য বৃদ্ধির জন্য নয়, আমাদের অনেকগুলো সাবজেক্ট আছে, মানে ভাগ আছে। তার মধ্যে একটা হচ্ছে সৌন্দর্য বৃদ্ধি, যেটাকে আমরা অ্যাস্থেটিক সার্জারি বলে থাকি। তাছাড়া বার্ন, কনজেনিটাল অ্যানোমালিস মানে জন্মগত ত্রুটি, ক্যান্সার সার্জারি, এরকম ট্রমা, যেগুলো বিভিন্ন ধরনের সফট টিস্যু ট্রমা মানে শরীরে হয়, সেগুলো আমাদের প্লাস্টিক সার্জারি বিষয়। আর তাছাড়া অনেক ধরনের কন্ট্রাকচার, আরও কিছু কিছু জিনিস আছে, মানে আমাদের শরীরের পা থেকে মাথা পর্যন্ত অনেক কিছুতেই প্লাস্টিক সার্জারি আমাদের করা লাগে। তার মধ্যে যদি সৌন্দর্য বৃদ্ধির বিষয়গুলি বলেন, যেমন একদম মুখ থেকে শুরু করে কোন কোন জিনিসগুলি? না বলে আমরা মাথা থেকে বলতে পারি। হ্যাঁ, মাথা থেকে বলতে পারি যে মাথাতে আমরা হেয়ার গ্রাফটিং একটা বিষয়, যে আমাদের চুল পড়ে যাচ্ছে কিংবা টাক নিয়ে আসছে, সেক্ষেত্রে হেয়ার গ্রাফটিং করা হচ্ছে, সেটাও একটা প্লাস্টিক সার্জারির অংশ। এছাড়া আমরা বয়স বৃদ্ধির সাথে সাথে অনেক সময় দেখা যায় যে বলিরেখাগুলো দেখা দেয়, কিংবা কোনো জায়গায় একটু ডিফর্মড বা কোনো জায়গায় একটু ভাঁজ পড়ে গেছে, সে সমস্ত জায়গায় সেই ভাঁজগুলো দূর করার জন্য আমরা বিভিন্ন ইনজেকশন এগুলোর করি, অথবা কোনো জায়গায় মুখে গর্ত হয়ে গেছে সেগুলোর ক্ষেত্রে আমরা ফ্যাট গ্রাফটিং। তারপরে যদি চোখে আসি, চোখের ক্ষেত্রে দেখা যায় যে বয়সের সাথে সাথে চোখে চর্বি জমে যায়, সেক্ষেত্রে ব্লেফারোপ্লাস্টি করি। তাছাড়া সৌন্দর্যের ব্যাপারে বহু আগে থেকেই নাকের প্লাস্টিক সার্জারি, সেটা বোধহয় বহুদিনের বিষয়, যে আমরা রাইনোপ্লাস্টি বলি। রাইনোপ্লাস্টি দুভাবেই হতে পারে, একটা হচ্ছে কোনো কারণে ডিফর্মড হয়ে গেল, সেক্ষেত্রেও রাইনোপ্লাস্টি হতে পারে, অথবা কেউ মনে করে যে আমার এই হ্যাপি না, আমার আরো একটু ভালো দরকার, সেক্ষেত্রেও আমরা অ্যাস্থেটিক রাইনোপ্লাস্টি করে থাকি। এছাড়া আপনি যদি মনে করেন ঠোঁটে আসেন, ঠোঁটের ক্ষেত্রেও দেখা যাচ্ছে যে ঠোঁটের শেপ, বা সেক্ষেত্রেও কিছু ফ্যাট গ্রাফটিং কিংবা, এবং দেখা যায় যে আমাদের দেশে বাড়ানো দুটোই, এবং অগমেন্টেশন যেটা আর কি বাড়ানো, সেটাও হচ্ছে। এবং অনেক দেখা যায় যে যারা অনেক সময় সিনেমা বা অন্য জায়গায় যারা জড়িত আছেন মিডিয়াটিডের সাথে, তারা অনেকেই চান যে তার এই জিনিসগুলো ভালো লাগুক, সেটি। তাছাড়া আমরা মেয়েদের ক্ষেত্রে ব্রেস্টের বিষয়টা আসে, যে ব্রেস্টের সৌন্দর্য বৃদ্ধির ক্ষেত্রে কখনো বাড়ানো, কখনো অনেক বেশি বড় ব্রেস্ট, সেক্ষেত্রে কমানো। তাছাড়া আর একটা হচ্ছে ক্যান্সারের পরে, ব্রেস্ট ক্যান্সারের পরে যখন একদিকের ব্রেস্ট লস হয়, তখন এক ধরনের মেন্টাল ডিসঅ্যাগনিতে ভোগে বা খারাপ লাগা কাজ করে, সেক্ষেত্রেও আমরা ওখানে আমরা ব্রেস্ট রিকনস্ট্রাকশন করছি, সেটা অটোলোগাস টিস্যু দিয়ে হোক, মানে শরীরের অন্য জায়গা থেকে টিস্যু এনে হোক, কিংবা ইমপ্ল্যান্ট ব্যবহার করে, অথবা দুটার কম্বিনেশন করে আমরা এটা করছি। তাছাড়া মেদ বেড়ে গেলে সেক্ষেত্রে বিভিন্ন পদ্ধতি আছে, যেমন লাইপোসাকশন, অ্যাবডোমিনোপ্লাস্টি, তারপর হাতের পায়ে কিংবা থাইতে থাই লিফট, হাতে হলো হাতের আর্ম ঝুলে যাচ্ছে, সেক্ষেত্রে এগুলো প্রত্যেকটা ক্ষেত্রেই আমাদের প্লাস্টিক সার্জারি করার বিষয় আছে। এবং অনেক সময় দেখা যায় অনেক ডায়েট করা হলো, সেক্ষেত্রে তো অনেক জায়গায় ঝুলে যাচ্ছে, সেগুলাকে আবার শেপ আপ করার জন্য প্লাস্টিক সার্জারি। বিশেষ করে অনেকের বেলায় হয় কি, ডাবল চিন হয়, এই জায়গাটা মোটা হয়ে যায়, ফুলে যায়, ঝুলে পড়ে, বয়সের সঙ্গেও হয়, আবার একটু মুটিয়ে গেলেও হয়, সেই ক্ষেত্রে কি করেন? সেক্ষেত্রে আমরা ফেশিয়াল রিজুভিনেশন আছে,
এবং ফেশিয়াল টাইটেনিং মানে এইটাকে টাইট করার জন্য সেটা সার্জারি করে করা যায় এবং ইনস্ট্রুমেন্টাল সার্জারি কিংবা এন্ডোস্কোপিক্যালিও কিছু ইনস্ট্রুমেন্ট আছে যেটাতে ফেশিয়াল টাইটেনিং করা যায় এবং চর্বি বেশি হয়ে গেল সেক্ষেত্রে কিছুটা লাইপোসাকশন করে এবং সার্জারি দুটোই করে কম্বিনেশন করে হয়তো রিশেপিং করা ডিজায়ার্ড শেপে নিয়ে আসা যায়। আপনি এত সুন্দর করে সবকিছু বললেন যে আমার শরীরের যেই অংশ অপছন্দের আছে, অপছন্দের বলতে আর কি ডিজায়ারেবল না, মানে যা আছে আমার আরো চাই, আরো সুন্দর চাই, সেটার ব্যাপারে আপনি হেল্প করেন। এখন তো আমাদের অনেকেরই মনে হতে পারে যে আমি অনেক সুন্দর হয়ে যেতে চাই, তো চাইলেই কি সবাই এইসব করে সুন্দর হতে পারবেন না কেস সিলেকশন বা কোনো বিষয়ের উপর ডিপেন্ড করে? হ্যাঁ, তা তো অবশ্যই, মানে চাইলেই আমি সব কিছু তো করতে পারবো না, আমার সেই উপযুক্ততা থাকতে হবে। এবং বিষয়টা হচ্ছে যে কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে হয়তো পেশেন্ট ওই রকমভাবে, এবং অনেক ক্ষেত্রেই যেমন আমি চাইলেই আমি কমাতে পারবো না, বা বডি শেপিংয়ের ক্ষেত্রে যদি মনে করি, অথবা আরও অন্যান্য রোগ বা এগুলোরও একটা বিষয় আছে। এবং আমার চাওয়াটাও হতে হবে রিয়েলিস্টিক, যে একটা মানুষ যখন চাইবে, আমি চাইলেই অনেক ক্ষেত্রেই দেখা যায় যে অ্যাস্থেটিক সার্জারি যারা চায় তারা এসে হয়তো নায়ক নায়িকার ছবি দেখিয়ে বলে যে এইরকম চাই, এইরকম। হ্যাঁ, কিন্তু মানে আমি বড়জোর আমার মতোই আরেকটু সুন্দর হতে পারবো, কিন্তু আমি চাইলেই কোন একজন নায়কের ছবি দেখিয়ে বলবো আমাকে এরকম করে দেন, সেটি সম্ভব নয়। সেটি সম্ভব নয়। আর প্রত্যেকটা জিনিসেরই তো সাইড ইফেক্ট বা কমপ্লিকেশন সহ হতে পারে, কার ক্ষেত্রে হবে কার ক্ষেত্রে হবে না। যেমন এসেই মানে বললো যে আমাকে এইটুকু করে দেন, এটা সম্ভব না, কিছু প্রি ওয়ার্কআপ লাগে। এক্ষেত্রে একজন মানুষের আপনারা সার্জারি হোক কিংবা কোনো মেডিকেশনের মাধ্যমে হোক তাকে রিশেপিং বা তার অ্যাস্থেটিক সার্জারিগুলো করে দিচ্ছেন, তো তার লাইফস্টাইল মডিফিকেশন এটাকে ধরে রাখার জন্য কতখানি গুরুত্বপূর্ণ? এটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। আমরা কেউ যদি রিশেপিংয়ের ব্যাপারে আসে, সেক্ষেত্রে প্রথমেই আমরা এটা করতে চাই না। আমাদের প্রথমে দরকার হচ্ছে লাইফস্টাইলটাকে সুন্দর করা, এবং মানে যদি ডায়েট করতে হয় ডায়েট, যদি হাঁটা ব্যায়াম সব কিছু করে এই লাইফটার সাথে সে অভ্যস্ত কিনা, এবং সার্জারির পরে সার্জারি করে ফেললেই তো হলো না, সেটাকে মেনটেন করতে হবে, কারণ আমার যে প্রসেসটার জন্য এটা হচ্ছে সেটা তো বন্ধ থাকছে না। সেটাকে ঠিক করার জন্য আমাকে অবশ্যই লাইফস্টাইলে পরিবর্তন আনতে হবে। তার মানে হচ্ছে এখানে আপনারা সার্জন, এখানে ডায়েটিশিয়ান এবং সাইকোলজিস্ট বা কাউন্সিলর, এরকম অনেকে মিলে একটা টিম অ্যাপ্রোচে কাজ করলে ভালো। মাল্টি ডিসিপ্লিন অ্যাপ্রোচ লাগে আর কি। এসব ক্ষেত্রে অবশ্যই আমাকে প্রথমে ডায়েটিশিয়ানের সাথে কথা বলতে হবে, অন্য কোনো অসুবিধা থাকলে বা এইটা কেন হচ্ছে, অন্য কোনো রোগের জন্য কিনা, কোনো হরমোনাল প্রবলেম আছে কিনা, সেগুলো আমাকে জেনে তাদের সাথে পরামর্শ করে তারপর করতে হবে। এবং পরবর্তী সময় কিভাবে চলবে সেটাও একটা ইম্পর্টেন্ট বিষয়। এই সব কিছু মিলিয়ে একজন প্লাস্টিক সার্জনের সহযোগিতা নিয়ে আমরা সুন্দর হতে চাইতে পারি বা চেষ্টা করতে পারি। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ। দর্শক, এখন আপনাদের জন্য রয়েছে নিয়মিত আয়োজন সুস্থ দেহ সুস্থ মন। আজকে আমরা দেখাবো কাফ মাসলের একটা মুভমেন্ট। এর আগে আমরা দেখেছিলাম এই মাসলের মুভমেন্টগুলো, কাফ মাসলগুলো মুভমেন্টগুলো। আমরা বলেছিলাম যে কাফ মাসল তৈরি করা কিন্তু খুবই কঠিন, কিন্তু যতগুলো আমরা দেখেছিলাম সবই দেখেছিলাম আমরা ম্যাস বিল্ডিংয়ের জন্য। তো ওইখানে যে সমস্যাটা ছিল আর কি ওগুলোতে, যে ওটা করার সময় দেখবেন যে সব হয়তো মানে ঠিক মতো মানে ইন্ডিভিজুয়ালি দুই পার্ট যে এই ডেভেলপমেন্টটা ঠিকভাবে হয় না। কারণ যেহেতু আমাদের লেগসের মানে কাফ মাসলটা তৈরি করাটা কঠিন, এতে হয় কি যে পাটা বেশি স্ট্রং সেই পা দিয়ে পুরো প্রেশারটা যায়। যখন দেখা যায় একদিকে মাসল ডেভেলপ হয়ে গেছে, একদিকে হয়নি। এই জন্য আমরা যে জিনিসটা করি কাফ মাসলের জন্য, আমরা কিছু আইসোলেশন মুভমেন্ট আমরা ইনভলভ করবো। আইসোলেশন মুভমেন্ট ইনভলভ করতে আমরা যে জিনিসটা লাগবে সেটা ডাম্বেল দিয়ে করবো, এবং একটা পা করে আর একটা পা করবো। এখন দেখবো যে কীভাবে আইসোলেশন মুভমেন্টের মাধ্যমে কাফ মাসলটাকে আমরা ডেভেলপ করতে পারি। এক্সারসাইজটা করার সময় যে জিনিসটা লাগবে, আমাদের একটা স্টেপার লাগবে, এবং এই স্টেপারের উপরে আপনি এক হাতে একটা ডাম্বেল নেবেন, যে পাটাকে আপনি হিট করবেন সেই পায়ের দিকে ডাম্বেলটা রাখবেন। এখন দেখেন যে কীভাবে আমরা করছি। এখন দেখছেন যে বা দিকে করছে, সে বা পায়ের উপর করছে, ডিপেন্ড করছে, বা দিকে ডাম্বেলটা রাখবে, এক পা জাস্ট হুক করে রাখবে, এবং বডি যে অ্যালাইনমেন্টটা যে জিনিসটা হবে একটু অ্যাঙ্গেলে সামনের দিকে থাকবে। সোজা যদি আপনি জিনিসটা করেন তাহলে সরাসরি আপনি নি থেকে প্রেশার পড়বে, কাফ মাসলে কোনো প্রেশার পড়বে না। ওকে, এই অবস্থায় জিনিসটা করবেন, গো অল দ্য ওয়ে ডাউন,
গো অল দ্য ওয়ে ডাউন, যত নিচে আপনি নামতে পারেন, গো অল দ্য ওয়ে আপ, যত উঁচে আপনি উঠতে পারেন। যখন উঁচে আপনি উঠবেন আপনার কাপ মাসলটাকে স্কুইজিং মোশনে রাখবেন, এবং যখন ছেড়ে দেবেন সারা সময় স্ট্রেচিং ইয়েতে রাখবেন। একটা জিনিস আমি মেনশন করে রাখি, যখন আপনি উঠছেন তখন মাসলটাকে কন্ট্রাক্ট করবেন, টাইট আপ করবেন। যখন নামছেন তখন কিন্তু মাসলটাকে টাইট আপ করে রাখবেন না, এতে হবে কি আপনার মাসলটা সহজে বাড়বে না। অনেকে এইটা করে, ভুলটা করে যে যখন সে, যেটাকে আমরা বলি নেগেটিভসের সময় মাসলটাকে টাইট করে রাখে, এতে হবে কি মাসলটা সহজে বাড়বে না, কারণ স্ট্রেচিং মুভমেন্ট হবে না। আর যখন উঠাচ্ছে তখন করে কি বডি মুভমেন্টটা মিস করে, তখন বডিটা লুজ করে দেয়, কিন্তু জাস্ট বডিটাকে জাকিং মোশনে করে, এতে আপনার টাইটনেস এটা আসবে না, ভাবটা আসবে না। এই জন্য দুইটা যদি নেগেটিভ এবং পজিটিভ যদি আপনি ঠিক মতো যদি করতে পারেন, তখনই আপনার কাপসের ডেভেলপমেন্টটা ঠিক এইভাবে আসবে। ওকে, গো ডাউন। এই জিনিসটা আপনি যে জিনিসটা আমরা বলছি যে আইসোলেশন মুভমেন্টটা, আপনি যে কোনো এক্সারসাইজ যখন আপনি করছেন, এক্সারসাইজের মাঝখান দিয়ে আপনি জিনিসটা ইনভলভ করতে পারবেন। যখন আপনি এক সেট বাইসেপ কার্ল মারলেন অথবা বেঞ্চ প্রেস মারলেন, তারপরে মাঝখানে যে আমাদের এই পিরিয়ডটা আমরা বলি রেস্ট পিরিয়ডে গিয়ে আপনি মাঝখানে যদি এক্সারসাইজটা করেন, আপনি খুব সহজে কাপ মাসলের ডেভেলপমেন্টটা হয়ে যাবে। প্রিয় দর্শক, আনার অত্যন্ত পুষ্টিকর একটি ফল। চলুন আমরা একজন পুষ্টিবিদের কাছ থেকে শুনি আনার কতটা খাবেন, কেন খাবেন। প্রতিদিনই আমরা অনেক ধরনের খাবার খাই, কিন্তু এই খাবারগুলো যদি আমরা একটু বুঝে শুনে খাই, তাহলে কিন্তু সহায়ক পুষ্টিগুলো আমরা পেয়ে থাকি। যেমন আনার একটি ফল, খুবই জনপ্রিয়, পরিচিত, সুন্দর দেখতে একটি ফল। খাদ্যের মধ্যে যখন আমরা কোনো কিছুকে ডেকোরেটিভ করতে চাই, তখনই কিন্তু আমরা আনার দিয়ে সেটাকে করি। যখন করি তখন যদি আমরা একটু জানতাম যে আনাদের আসলে প্রকৃত কাজ কি। সব ফলেরই কিছু না কিছু কাজ থাকে, তেমনি আনারেরও আছে। আনার হলো এমন একটি ফল, সবচাইতে বেশি অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ। বর্তমান যুগে কিন্তু অ্যান্টিঅক্সিডেন্ট নিয়ে অনেক বেশি কাজ হচ্ছে, কারণ আমাদের দেশটা এখন ছেয়ে গেছে ক্যান্সার নামক এক ভয়াবহ রোগে। এখন প্রতি ঘরে ঘরেই আপনি গেলে শুনতে পাবেন ক্যান্সার নামক রোগটির কথা। কিন্তু আমরা যদি একটু প্রোটেকশনটা নিতাম, সবসময় যে কথাটা আমরা বলি যে প্রতিকারের চেয়ে প্রতিরোধটাই কিন্তু অনেক জরুরি, কিন্তু আমরা কেউ কিন্তু তাতে নেই। যখন রোগটি আমাদের অনেক সিভিয়ার আকার ধারণ করে, তখনই কিন্তু আমরা চলে যাই প্রতিকারে। কিন্তু তার আগে যদি প্রতিরোধ নেওয়া যেত, তাহলে হয়তো আজকে এত রোগের মধ্যে আমরা থাকতাম না। এবং প্রত্যেক ঘরে ঘরে আমরা যখন এখন শুনি কোলন ক্যান্সার, ব্রেস্ট ক্যান্সারের মতো অনেক বড় বড় ধরনের রোগ, যার কোনো চিকিৎসা নেই। কিন্তু যদি প্রতিরোধ ক্ষমতা তৈরি করে রাখি শরীরের মধ্যে, তাহলে হয়তো এত সিভিয়ারিটিতে কখনোই যেত না। তেমনই একটি ফল হলো আনার, যা কার্ডিও প্রোটেক্টিভ, অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে ক্যান্সার প্রোটেক্টিভ, এবং আমাদের মেমোরি সেল, আমাদের ভুলে যাওয়া স্মৃতিগুলোকে ধারণ করার জন্য আনারের ভূমিকা অতুলনীয়। আনারে রয়েছে পুনিক্যালাজিন নামে এমন একটি গুরুত্বপূর্ণ অর্গানিক সাবস্টেন্সেস, যা আমাদের কার্ডিওভাস্কুলার ডিজিজ থেকে সুরক্ষা করে। এবং এই পুনিক্যালাজিন আমাদের যে মেমোরিগুলো লস হয়ে যায়, সেই মেমোরিকে পুনরায় ফিরিয়ে আনতে সাহায্য করে। অনেকের কিন্তু খুব মানসিক রোগ থাকে, বিষণ্ণতা ভর করে রাখে, ভালো লাগে না। আনার কিন্তু সেই রোগটিকেও সারিয়ে দেয়, খেয়ে দেখতে পারেন। কিন্তু আছে এর মধ্যে অ্যান্টি ক্যান্সার প্রপার্টিস, এবং পুরুষদের খুব কমন একটি রোগ প্রোস্টেট ক্যান্সার, এবং এর আগেই কিন্তু প্রোটেকশন নেওয়া যায়। প্রতিদিন না হোক, সপ্তাহে অ্যাটলিস্ট 1 থেকে 2 দিন যদি আমরা একটু আনারের জুস বা সরাসরি আনারটাকে যদি আমরা খেয়ে থাকি, তাহলেও কিন্তু প্রোস্টেট ক্যান্সার থেকে প্রতিরোধ তৈরি করা যায়। একটা বয়সের পরেই কিন্তু এটি হয়ে থাকে। আমরা কিন্তু জেনেই হোক আর না জেনেই হোক, আমরা অসুস্থ হলেই কিন্তু শক্তি বৃদ্ধিকারক হিসেবে আনারের জুসটা সবাইকে দিয়ে থাকি, কিন্তু আসলে কিন্তু সঠিক খাদ্যগুণ জানি না। যদি সঠিক খাদ্যগুণ জানি, তাহলে কিন্তু এর ব্যবহার আরও বেশি জনপ্রিয় হয়ে উঠবে। এবং এখন কিন্তু আনার এমন একটি ফল যা সারা বছর ধরেই পাওয়া যায়। যখনই কারো আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া তৈরি হয়, তাদের জন্য কিন্তু আনারের গুরুত্ব অতুলনীয়। এবং 1 গ্লাস জুস যদি আমরা খেয়ে থাকি, তাহলে তার রক্তকণিকার পরিমাণ বাড়বে। এতে রয়েছে প্রতি ইম্পর্ট্যান্ট একটি উপাদান ফ্ল্যাভোনয়েড, যা ভিটামিন B12 আদার্স অনেক কিছু তৈরি করতে সাহায্য করে, এবং রক্তকণিকা সঠিকভাবে তৈরি হয়, রক্তের আয়রনটাকে বৃদ্ধি করে, এবং দেহের অক্সিজেন সাপ্লাইকে বাড়িয়ে দেয়। এভাবে আনার যদি আমাদের খাদ্য তালিকার একটি ফল হিসেবে আমরা রাখি, অন্যান্য ফলের মতোই, এবং এটি যদি আমাদের প্রতিদিনের খাদ্য তালিকায় না হোক, সপ্তাহে 1 থেকে 2 দিনও যদি হয়ে থাকে, তাহলেও কিন্তু এটি আমাদেরকে রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক গুণে বাড়িয়ে দিতে সাহায্য করবে। প্রিয় দর্শক, এখন আপনাদের জন্য রয়েছে স্বাস্থ্য প্রতিদিন আজকের হেলথ টিপস। প্রতিদিন কমপক্ষে 100টি চুল পড়ে এবং 100টি নতুন চুল গজিয়ে ওঠে। তাই বালিশের গায়ে 2-1টা চুল দেখে অহেতুক দুশ্চিন্তা করা বোকামি। নিয়মিত মাথা ম্যাসাজ করুন। মাথা ম্যাসাজ করলে চুলের গোড়ায় রক্ত চলাচল বাড়ে, ফলে চুল পড়ার সম্ভাবনা কমে যায়।
প্রিয় দর্শক, এই অনুষ্ঠান সম্পর্কে আপনাদের যে কোনো মতামত বা পরামর্শ থাকলে লিখে পাঠাতে পারেন এই ঠিকানায়। প্রযোজক স্বাস্থ্য প্রতিদিন, এনটিভি, বিএসসি ভবন, 7 তলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। ফ্যাক্স 914338 থেকে 7 পর্যন্ত, অথবা ইমেল করুন স্বাস্থ্যপ্রতিদিন@ntvbd.com এই ঠিকানায়। প্রিয় দর্শক, আপনার প্রিয় স্বাস্থ্য প্রতিদিন আগামী পর্বে যা দিয়ে সাজানো হয়েছে। HIV এটা হচ্ছে একটা শর্ট নেম ফর এ ভাইরাস, হিউম্যান ইমিউনোডেফিসিয়েন্সি ভাইরাস। এটা থেকে নাম হয়েছে HIV। প্রিয় দর্শক, বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় এনটিভিতে সম্প্রচারিত সংবাদ ও অন্যান্য সকল অনুষ্ঠান উপভোগের জন্য ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvbd.com। দর্শক, আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং অবশ্যই নিরাপদে থাকুন। দেখা হবে আগামীকাল ঠিক একই সময়।